অডিও যিনি পাঠিয়েছেন তিনি হয়তো সম্পূর্ণ একটি ঘটনা হিসেবেই পাঠিয়েছেন, তবু আমার কাছে মনে হয়েছে অসম্পূর্ণ। কিছু কিছু ঘটনা শোনাতে আমি অস্বস্তি বোধ করি, কারণ কিছু কিছু ঘটনার বিশ্বাসযোগ্যতা নিয়ে আমার মনের ভেতরে নানান ধরনের সন্দেহের তৈরি হয়। আমি অনেক ভেবে সেই ঘটনাগুলো যখন বাদ দিই, তখন আবার দেখি যে অনেকেই এই টাইপের একই ধরনের ঘটনা লিখছেন এবং অনেকে এই টাইপের ঘটনা পছন্দও করেন। আমি একটি ঘটনার বিচারের ভার আপনাদের হাতে ছেড়ে দিতে চাই। কেন করছি সেটা ঘটনাটা শুনবেন। যদি আপনাদের বিশ্বাস হয় তাহলে বুঝবো যে এই ঘটনা আসলে বিশ্বাস করার মতন যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে এবং এরকম ঘটনা আমরা এরপরেও প্রচার করব। আর যদি মনে হয় যে না, এটাতে বিশ্বাস করার মতো কোনো কিছুই নেই, তাহলে এই ধরনের ঘটনা আমরা প্রচার করা থেকে বিরত থাকব। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করতে চাই। চলুন শুরু করা যাক। সকল শ্রোতা ভাই বোন এবং রাসেল ভাই বরাবর আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করি সবাই ভালো আছেন। আমি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা থেকে তোফায়েল আহমেদ ফাহাদ বলছি। আমি ভূত.com-এর রেগুলার শ্রোতা। সেই ভূত FM থেকে আমি রাসেল ভাইয়ের আওয়াজ শুনতে শুনতে বড় হয়েছি। ইনশাল্লাহ সবসময় সাথে থাকব। বর্তমানে আমি HSC পরীক্ষা দিয়েছি। সামনে নতুন জীবন শুরু হতে যাচ্ছে। আমার জন্য সবাই দোয়া করবেন। এখানে একটু বলে রাখি, তিনি ঘটনাটি পাঠিয়েছেন বেশ আগে। এতদিন তিনি সেই নতুন জীবনে প্রবেশও করেছেন এবং তার সেই জীবন কেমন হয়েছে সেটা জানতে চাই তার কাছ থেকে। চলে যাচ্ছি পরের অংশে। আজ যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা রাসেল ভাই এবং সকল লিসেনারদের উদ্দেশ্যে পাঠানো প্রথম ঘটনা। ঘটনাটি আমি আমার এক ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছি। ওনার নাম হচ্ছে লিটন। ঘটনাটি মূলত লিটন ভাইয়ের সাথেই ঘটেছে। লিটন ভাই আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই লিখছি। ঘটনাটি আমাদের গ্রামের পাশের এক গ্রামে ঘটেছে। গ্রামটি নোয়াখালী জেলায় অবস্থিত। একদিন বিকেলে আসরের নামাজের পর আমার কাকার সাথে এক চায়ের দোকানে বসি। ঠিক সেই মুহূর্তে চাচা খবর পায় যে দূরের এক গ্রামে একটি মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমি লাশ দেখতে একটু বেশি কৌতূহলী হই, তাই আমি চাচাকে অনেক জোর করে বলার পর তিনি যাওয়ার জন্য রাজি হন। গ্রামটি ছিল অনেক অদ্ভুত আর আমার জন্য একটি অজানা গ্রামও বটে। গ্রামে মানুষজন খুবই কম বসবাস করত, অনেক দূরে দূরে মানুষের বসবাস। তো সেই মৃত বাড়িতে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। তখন মাগরিবের সময় ছিল। ওদের বাড়ির পাশে একটি মসজিদ ছিল। নামাজ পড়ে আমি আর চাচা সেই বাড়িটিতে প্রবেশ করি। বাড়িটি ছিল বাউন্ডারি করা। গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথেই আমরা মৃত লাশটি দেখতে পাই। তখন আমরা অবাক হই অনেক, কারণ লাশটির সাথে কেউ ছিল না। পরে আমরা ঘরের ভেতরে প্রবেশ করে আরও অবাক হই, কারণ ঘরে সবাই একসাথে চুপ হয়ে বসে আছে। কেউ কারো সাথে কোনো কথা বলছে না। আর রান্নাঘরে কয়েকজন রান্না করছিল। তখন ঘরে প্রবেশ করতেই একজন আমাদের কাছে এসে আমাদের পরিচয় জানার উদ্দেশ্যে প্রশ্ন করেন এবং এখানে আসার কারণ সম্পর্কে জানতে চান। পরে বললাম যে আমরা অমুক গ্রাম থেকে এসেছি লাশটি দেখতে। তখন সেখান থেকে এক ব্যক্তি চাচাকে চিনে ফেলে এবং আমাদের দিকে এগিয়ে এসে ভারী গলায় বলে, আপনাদের এখানে আসা উচিত হয়নি। এখন এসেই যখন গিয়েছেন বসুন, আর যাই ঘটুক না কেন ভয় পাবেন না আর চিৎকার চেঁচামেচি করবেন না। তখন আমরা বসে মেয়েটির মৃত্যুর ব্যাপার জানতে পারলাম। মেয়েটি বাড়ির পেছনে এক আমড়া ফলের গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার কারণ ছিল টাকা। মেয়েটির স্বামী বিদেশ থাকত। বিদেশ থেকে মেয়েটির স্বামী মোটা অঙ্কের টাকা পাঠিয়েছিল জমা করে রাখতে, কিন্তু তার লোভী ভাইয়েরা টাকার খবর জানতে পেরে তার বোনের কাছ থেকে নানাভাবে লাভের লোভ দেখিয়ে টাকাগুলো ধার নেয়। পরে মেয়েটির স্বামীর দেশে ফেরার সময় ঘনিয়ে আসে এবং সে তার ভাইয়ের কাছ থেকে টাকা আনতে যায়, কিন্তু তার ভাইয়েরা টাকা নেয়ার কথা অস্বীকার করে এবং কোনো টাকা দেবে না বলে জানিয়ে দেয়। মেয়েটি তার স্বামীকে কি জবাব দেবে এই ভয় এবং তার ভাইদের অমানবিক আচরণে ভেঙে পড়ে একরকম নিজেকে শেষ করার জন্যই ফাঁসি নিয়ে আত্মহত্যা করে। তারা আরও জানায় যে লাশটি গাছ থেকে নামিয়ে আনার পর থেকেই তাদের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটা শুরু হয়েছে।
দিনের বেলায় টিনের চালের ওপর বিকট আওয়াজ এবং লাশ উঠে বসে পড়া ইত্যাদি ঘটনা ঘটেই চলেছে। পরে মসজিদ থেকে ইমাম সাহেব এসে কিছু দোয়া এবং পানি পড়া ছিটিয়ে যাওয়ার পর লাশের উঠে বসা বন্ধ হয়। দাফন রাতেই সেরে ফেলার সিদ্ধান্ত নেয় সবাই। এশার নামাজের পরে সবাই বাড়ি ফেরে এবং একসাথে ঘরের ভেতর সমবেত হয়। ঠিক সেই মুহূর্তে টিনের চালে আবার সেই আগের মতো বিকট আওয়াজ হতে থাকে এবং বোঝা যায় যে বিশাল কোনো দেহের প্রাণী চালটি ভেঙে ঘরে প্রবেশ করার চেষ্টা করছে। বিশ্বাস করেন রাসেল ভাই, তখন আমার ভেতরে যে কি পরিমাণ ভয়ের আবির্ভাব ঘটেছে তা ব্যক্ত করার মতো না। সবাই খুব ভয় পেয়েছিল এবং সবাই সিদ্ধান্ত নেয় যে রাতে দাফন করবে না। সে রাতেও কেউ ঘরের বাইরে যায়নি। লাশটি পাহারা দেওয়ার জন্য থানা থেকে 2 জন পুলিশ সদস্য আসে। আমি আর চাচা সেই বাড়িতেই থেকে যাই। পরদিন সকালে আমরা ঘুম থেকে উঠে দেখি লাশটি খাটিয়াতে নেই, নিচে মাটিতে উপুর করে শোয়ানো। আর পুলিশ 2 জনও নেই। একজনকে বাড়ির সামনে পুকুর পাড়ে, অপরজনকে বাড়ির পেছনে আমড়া গাছের সাথে ঝুলানো অবস্থায় পাওয়া যায়। সে ছিল তখন অচেতন। তার মুখে পানি দিয়ে তার জ্ঞান ফেরানো হয় এবং তাদেরকে রাতের কথা জিজ্ঞেস করা হলে তারা কিছুই বলতে পারে না। তারপর ইমাম সাহেব এসে লাশটি উঠিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জানাজা দিয়ে দাফন করতে বলেন। তখনই জানাজা শেষ করে দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হয়। তবে ইমাম সাহেব লাশটিকে কবরস্থানে দাফন করতে বারণ করেন, কিন্তু পরিবারের লোকজনের আকুতি মিনতিতে ইমাম সাহেব বলেন, আচ্ছা ঠিক আছে, আপনাদের যখন ইচ্ছা। লাশটি দাফনের জন্য কেউই কবরে নামতে রাজি ছিল না, কারণ ফাঁসি দেওয়া লাশ, তাই কেউই সাহস করতে পারছিল না। তো আমি আবার একটু সাহসী, তাই আমি বললাম আমি নামব। আমি আর আমার চাচা আর মেয়ের পরিবারের একজন কবরে নামি এবং লাশটিকে নামাই। আমি ছিলাম লাশের পায়ের দিকে। যখন একটি গিট খোলা হলো, মুহূর্তের মধ্যে লাশটি এক ঝটকায় কেমন যেন উঠে পড়ে। চরমভাবে ভয় পেয়ে যাই আমরা। যেহেতু আমি পায়ের কাছে ছিলাম, লাশটি একদম আমার সামনে উঠে পড়ে। সেই মুহূর্তের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার চোখের সামনে এক ফাঁসি দেয়া মরা লাশ, আমার মুখোমুখি সে। জঘন্য অনুভূতি এতটাই ভয়াবহ ছিল যে আমি সহ্য করতে পারিনি, জ্ঞান হারাই। তারপরে আমার জ্ঞান ফেরে দুপুরে। আমার জ্ঞান ফেরার পর এর মধ্যে ঘটে যাওয়া ঘটনা আমি চাচার মুখে শুনি। তার ভাষ্যমতে আমি বেহুঁশ হয়ে যাওয়ার পর কবর থেকে আমাকে বের করে নিয়ে আসা হয় এবং ইমাম সাহেব দোয়া পড়ে লাশটিকে ফু দিলে তা আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কথায় আছে যে আত্মহত্যাকারী লাশ মাটিও গ্রহণ করে না। আবার তা ছিল এক কবরস্থান যেখানে এমন লাশ দাফন করানোটা একদমই উচিত না বলেই মনে করেছিলেন ইমাম সাহেব। তো লাশটিকে দাফন করে বাড়ি ফেরার সময় কবরস্থান থেকে অনবরত হাজার মানুষের কণ্ঠস্বর ভেসে আসে। তারপর ইমাম সাহেবের কথা মতো একটি কবর খুঁড়ে আবারও সেই লাশটির দাফন সম্পন্ন করা হয়। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে সেখান থেকে চলে আসি। যাওয়ার পথে আমরা বারবার ভুল পথে যাচ্ছিলাম। এটি খুবই অদ্ভুত একটি এলাকা ছিল, কারণ এই স্থানে এই গ্রাম যে আছে তা অনেকে জানেই না। আমরা অনেক সময় ঘোরাঘুরি করে সঠিক পথে বাড়ি ফিরতে সক্ষম হই। এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ভালোভাবে গুছিয়ে লিখতে পারিনি, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। লেখার মধ্যে অনাকাঙ্ক্ষিত ভুল থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কাছে আরও ঘটনা আছে, শীঘ্রই ইমেইলের মাধ্যমে শেয়ার করব ইনশাল্লাহ। এইটা বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি ঘটনাটি আপনাদের জন্য পড়লাম। ভালো লাগা না লাগা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, এবং এই ঘটনাটি আসলে আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় কিনা সেই প্রশ্নটা আমারও। যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে আমাদের জানাবেন, আর যদি বিশ্বাসযোগ্য না হয় তাহলে আমি অনুরোধ করব যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি যেন এর সপক্ষে যথার্থ ব্যাখ্যা দাঁড় করান। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের আজকের প্রথম অডিও ক্লিপটিতে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি এবং আপনার টিম সবাই ভালো আছেন। আমি আপস্টেট নিউ ইয়র্ক থেকে বলছি, কিন্তু প্রাইভেসির কারণে আমার নাম এবং এক্সাক্ট লোকেশন রেকর্ডিংয়ে দিচ্ছি না, কিন্তু ইমেইলে আমার নাম, ফেসবুক আইডি সব দেয়া আছে।
আমার আজকের স্টোরিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমার আজকের যে ঘটনাটা বলবো এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া 2018-তে আই বিলিভ, এবং এটা আসলে স্বপ্ন ছিল না বাস্তবে কিছু ছিল আমি জানি না, কিন্তু এই প্রথম আমি এরকম অ্যাবনর্মাল কিছু এক্সপিরিয়েন্স করেছি, যার কারণে শেয়ার করলাম। ঘটনাটা ছিল 2018-তে একটা উইন্টারের টাইমে। তখন আমি একটা বেসমেন্ট ভাড়া নিয়েছিলাম, আমার হাজবেন্ড এবং আমি। তো আমার হাজবেন্ড এয়ারপোর্টে জব করত, ও সকাল 4:30টার মধ্যে বের হয়ে যেত, আর আমি জব করতাম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে। তো এটা অফিসিয়াল আওয়ার, যেটা 8 to 4 এরকম থাকতো। তো আমি 7টার দিকে বাসা থেকে বের হতাম। আমি বরাবরই আসলে খুবই ভীতু প্রকৃতির একটা মেয়ে। ও চলে যাওয়ার পরে সমস্ত রুমের লাইট জ্বালিয়ে দিতাম, মানে একদম বাথরুম থেকে শুরু করে কিচেন থেকে শুরু করে সব লাইট আমি জ্বালিয়ে তারপরে একটু ন্যাপ নিতাম। আবার মাঝে মাঝে যদি ঘুম না আসতো তাহলে একটু স্ক্রোলিং, ফেসবুক এগুলো করতাম, অ্যান্ড দেন উঠে রেডি হয়ে চলে যেতাম। এটাই আমার রেগুলার একটা রুটিন ছিল। কিন্তু যেদিনের ঘটনা, ওই দিন আমার হাজবেন্ড চলে গেল এবং আমি দরজাটা বন্ধ করে আমি সব রুমের লাইট জ্বালালাম, এসে শুলাম, এবং আমি ভাবছিলাম যে কখন উঠবো, দেরি হয়ে যায় কিনা, বাস পাই কিনা। তো এটা চিন্তা করতে করতে আমি একটু তন্দ্রার মতো লেগে আসছি, কিন্তু আমি কমপ্লিটলি ঘুমাই নাই, এবং এটা আমি ফিল করতে পারতেছিলাম বিকজ আমি আমার লাইট দেখতেছিলাম, আমি চিন্তা করতেছিলাম যে আমি কি পরে যাব, কখন উঠবো, টাইম হলো কিনা, বিভিন্ন ধরনের চিন্তা। তো ঠিক কিছুক্ষণ সময় পরে আমার কাছে মনে হলো যে আমার ঘরের ভিতরে কেউ ঢুকছে, মানে মেইন ডোর দিয়ে কেউ ঢুকছে। তো আমি ভাবছি আমার হাজবেন্ড হয়তো আসছে, ও লস্ট অ্যান্ড ফাউন্ডে কাজ করতো, ওর হয়তো চাবিটা বাসায় রেখে গেছে কিনা, এই জন্য হয়তো আসছে। তো আমি শুয়ে শুয়ে ওর জন্য ওয়েট করছি যে ও এসে হয়তো দেখা করে যাবে বা কিছু। অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু সে ভিতরে আসতেছে না। তো আমি আবার ভাবলাম যে ওকে আবার ফায়ার করে দিল কিনা, কারণ এইখানে জবে তো আসলে যে কোনো সময় ফায়ার করে দেয়। তো ও আপসেট কিনা, এই জন্য ভিতরে আসতেছে না, না কি হইলো, এটা চিন্তা করতে করতে হুট করে দেখলাম যে আমার হাজবেন্ডের মতোই কেউ ভিতরে ঢুকলো এবং হেঁটে হেঁটে আমার মুখের সামনে আসলো, এবং ঘাটটা একটু বাঁকা করে সে আমাকে দেখলো যে আমি ঘুমাচ্ছি কিনা। এবং আমি দিব্যি মনে আছে যে আমি আমার হাজবেন্ডের সাইড থেকে যে লাইটটা জ্বলছে, মানে আমার যে রুমের লাইটটা আমি দেখছি, হাজবেন্ডকে দেখছি, ফিল করতে পারছি যে রুমে কেউ আছে। কিন্তু ও যখন ঘাটটা ঘুরে আমাকে দেখলো এবং মানে পরে যখন চলে যাচ্ছে, তখন আমার মনে হলো যে না, এটা আমার হাজবেন্ড না। হঠাৎ করে কেন জানি অটোমেটিক আমার মনে হলো যে না, এটা আমার হাজবেন্ড না। তো যেই ছিল সে আবার আমার মুখের সামনে থেকে যে আমার পা যেদিকে, এইখানে বসলো, এবং আমার মনে আছে আমি ওকে দেখতেছি এবং আমি আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। তখন আমার ঠোঁট নড়তেছে, আমি তখনও লাইটটা দেখতেছি। তা আমি আয়াতুল কুরসি পড়তে পড়তে যখন শেষ হয়নি, মাঝখানে গেলাম আমি আয়াতুল কুরসি পড়ার, ঠিক তখনই যে ব্যক্তিটা বা যেই ছিল এখানে সে বলে উঠলো, পড়িস না রে, পড়িস না। মানে রাসেল ভাই, এই জিনিসটা শোনার জন্য তো আমি প্রস্তুত ছিলামই না, বিকজ আমি ভাবছিলাম যে আমি স্বপ্ন দেখছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার ঠোঁট নড়তেছে এবং আমি দিব্যি কথাটা শুনলাম যে সে বলল, পড়িস না রে, পড়িস না। সাথে সাথে আমার ঘুম বা মানে যেভাবে ছিলাম আমি উঠে বসলাম। উঠে বসে আমি আমার পায়ের এই জায়গাটা ধরলাম যে আসলে কেউ ছিল কিনা দেখলাম। অনেকক্ষণ স্থির হয়েছিলাম কারণ আমি মুভ করতে পারছিলাম না, যে এটা কি হলো আমার সাথে। আগে তো কখনো এরকম আমি কোনো কিছুই এক্সপিরিয়েন্স করিনি। আমি যদিও খুব ভীতু, কিন্তু মানে মাঝে মাঝে মনে হতো যে একটু কি এক্সপিরিয়েন্স করলে ভালো হতো, বা যদি এরকম কেউ সামনে আসতো। তো ওই দিন হঠাৎ করে এক্সপিরিয়েন্স হওয়ার কারণে আমি এতটাই ভয় পাইছিলাম যে আমি আসলে কিছুই বলতে পারছিলাম না। তো তারপরে যাই হোক, আমি জানি যে আমার জব আছে, আমার বের হতে হবে।
তখন আনুমানিক 6টা এরকম বাজে, 6টা 6:30। আমি যেই বেসমেন্টটা ভাড়া নিয়েছিলাম, যে বাড়িটা, এই বাড়ির উপরের যে আন্টি, উনিও চলে গেছে তখন। উনি জব করতে ওনার ছেলে মেয়েকে নিয়ে। আমি জানি যে পুরা বাড়ি তখন ফাঁকা, আমার হেল্প চাওয়ারও কিছু নাই। তা আমি উঠে কোনো রকম জাস্ট ব্রাশটা করলাম, আমার ড্রেস সামনেই ছিল, আমি ড্রেসটা পরে এক দৌড়ে ভাইয়া আমি বাসা থেকে বের হয়ে গেছি। এবং একদম দৌড়টা আমার স্টপ হয়েছে বাস স্টপে, যে আমি যেখান থেকে বাস নিতাম ওইখানে। তো বাস স্টপে যেয়ে আমি কিছুক্ষণ থেমে আমি আমার হাজব্যান্ডকে ফোন দিলাম যে তুমি কি বাসায় আসছো? তখন সে বলতেছে না, আমি তো এয়ারপোর্টে র্যাম্পে আমি হাঁটতেছি, কাজ আছে। কেন, কি হয়েছে? তা আমি বললাম যে না, কিছু না। তখন আমি ওকে কিছুই বলি নাই, বাট আমি ওকে আবার জিজ্ঞেস করলাম যে তুমি কি কোনো কারণে চাবি নিতে বা কোনো কারণে কি তুমি বাসায় আসছিলা যাওয়ার পরে? ও বললো যে না, আমি তো আসি নাই। তো যাই হোক, আমি ওকে আর তখন কিছুই বলি না, আমি আস্তে করে ফোনটা রেখে আমি ওই দিন আর্লি অফিসে চলে গেছি। এবং এখন পর্যন্ত আমি জানি না যে আসলে ওইটা আমার কি ছিল, আমি কি দেখলাম, বাট আমার ওই আওয়াজটা, যে পড়িস না রে পড়িস না, এই আওয়াজটা এখনো আমার কানে বাজে। এরকম জিনিস আমি এখন পর্যন্ত আর কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি। তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং সিলেক্ট হলে আমাকে জানাবেন ভাইয়া। আমার কাছে আরো কিছু ছোট ছোট কিছু গল্প আছে, যদি এটা সিলেক্ট হয় তাহলে আমি পরবর্তীতে ওইগুলো আবার পাঠাবো। ভূত.com এর জন্য অনেক অনেক শুভকামনা। আমি একজন রেগুলার লিসেনার, তো আশা করি ইন ফিউচার আরো কোনো গল্প আপনাদেরকে দেব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ ভাইয়া।